নমস্কার, আমি মীনাক্ষী। সব্বাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো থোড় বা ভাড়ালির একটা অসাধারণ রেসিপি, যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আর যারা এই সমস্ত থোড় বা এই ধরনের জাতীয় খাবার পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো প্রথমেই দেখো, থোড়গুলোকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে যে ওপরের পাতলা খোসাটা সেটাকেও ছাড়িয়ে ফেলেছি, ছাড়িয়ে এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এই কুচনো থোড়গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে অল্প একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব, সামান্য একটু ভাপিয়ে নেব। থোড়টা কিন্তু খুবই কচি, অনেকে সেদ্ধ না করেও রান্না করে। মানে নুন মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলেই থোড়টা কিন্তু একদম মজে যায়, হাত দিয়ে চটকে নিলেই একেবারে নরম হয়ে যায়। তো আমি সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছি, তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে এরকমভাবে চটকে নিয়েছি। যেহেতু এটা একদমই কচি থোড়টা, সেই জন্য কিন্তু খুব সহজেই এটা একদম নরম হয়ে গেছে। আর এদিকে আমি একটা শুকনো কড়াই নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মতন, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চালের যে ট্রান্সপারেন্ট ভাবটা সেটা চলে যাওয়া পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। এরকম সাদা সাদা মতন হয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। লাল লাল করে কিন্তু ভাজবো না। তো এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। এটা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করলেও কিন্তু খুবই ভালো হবে, তো আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি দু টুকরো, মানে এখানে একটা মাছের মাথা আছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থাকতে, সেই মাছের মাথাটাকে একেবারে লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে যে কড়াইতে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো সাদা জিরে, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে ফোড়নটা সামান্য একটু ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজবো না, একটু হালকা জাস্ট গোলাপি মতন করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, ডুমো থেকে একটু ছোট সাইজ করেছি, করে এটাকে কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা যেহেতু সেদ্ধ করা না, তো সেই জন্য এই ভেজে নেওয়ার প্রসেসের মধ্যেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো প্রয়োজন মতন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে সামান্য একটুখানি জল দেব, একটু কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। খুবই অল্প পরিমাণে 2 চামচ মতন জল দিয়েছি। এবারে ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। তো এবারে কষানো হয়ে গেলে পরে দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে বড় 1 চামচ মতন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসবে যখন মশলার থেকে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি মতন জল। এই জলটা কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছি। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এতে জলটাও অনেকটা শুকিয়ে যাবে আর আলুটাও বেশ ভালো নরম হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছ মশলা আর আলুটা বেশ একটা গামাখা গামাখা ব্যাপার চলে এসেছে, আর আলুটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে থোড়টা সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে সেটা দিয়ে দেবো। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য।
ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, মানে বেশি কম করে দিতে পারো। আমি এখানে 5টা মতন লঙ্কা ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি থোড়গুলো। এখানে যতটা থোড় কেটেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে, যেহেতু থোড়টা বেশ কচি ছিল, সেদ্ধ করার পরেই এটা একদম কমে গেছে, অনেকটাই কম হয়ে গেছে। তো এবার থোড়টা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তোমরা যারা চিনি খাও না তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো। ভেজে রাখা মাথাটা একটু টুকরো করে যদি দিতে চাও দিতে পারো, তবে এটা যেহেতু আমি বেশ কিছুক্ষণ আমি কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাতেই কিন্তু এই মাথাগুলো একদম নরমও হয়ে যাবে আর সম্পূর্ণ রান্নাটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। থোড় কিন্তু খুব উপকারী একটা খাবার। হাই ব্লাড প্রেশার থাকলে থোড় একটা ওষুধের মতন কাজ করে আর কি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে, যাতে চালটা সামান্য একটু সেদ্ধ হয়ে যায়। খুব কম সময় লাগে এটা হতে। আর কোনো রকম জল দেওয়া চলবে না, মানে কোনো রকম জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরকম ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করলেই দেখবে চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একেবারে যেমন ভাতের মতন সেদ্ধ হয় সেই রকম হয়তো হবে না, তাহলে ভালো লাগবে না খেতে। একটু হালকা দানা দানা মতন থাকবে, সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো 7-8 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে ঘেটে দিলাম। আর সব শেষে নামানোর আগে আমি এখানে 2 চামচ মতন ঘি দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো চাইলে দিতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবারে গ্যাস বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একেবারে যখন পরিবেশন করব তখনই ঢাকনাটা খুলব। অসাধারণ একটা রেসিপি, বাড়িতে অবশ্যই বানাতে বলবো। আর যেহেতু থোড় খুব উপকারী আগেই বললাম, সেই জন্য এরকমভাবে বানিয়ে দিলে যারা খায় না তারাও কিন্তু খুব ভালোবেসেই খেয়ে নেবে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না। ধন্যবাদ সবাইকে।